ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই নানা মহলে আলোচনা কিভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যায়। তবে বর্তমান আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকেও সজাগ করতে চাই। কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগের প্রতি খুবই দুর্বল, তাদেরকেও সাবধান করে দিতে চাই। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালে নিষেধাজ্ঞা, পুরনো বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ। হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে ভারত? স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদি এতটা ক্ষেপেনি, কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন? দিল্লির আওয়ামী শাসনামলে নাসিরনগর বা কুমিল্লার মতো দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছিল। তখন টু শব্দটি করেনি প্রতিবেশী দেশ ভারত, কিন্তু জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সনাতনী সম্প্রদায় নিয়ে ভারতের প্রোপাগান্ডা যতটা না হিন্দুদের জন্য, তার চেয়ে বেশি আওয়ামী লীগের জন্য বলে মনে করেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকের ঘটে যাওয়া সারাদিনের আপডেট খবরগুলো একত্র করে আপনাদের মাঝে উপস্থিত করছি। পুরো ভিডিওটি দেখে থাকুন বাংলাদেশের কোথায় কি ঘটছে। আওয়ামী শাসনামলে নাসিরনগর বা কুমিল্লার মতো দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছিল। তখন টু শব্দটি করেনি প্রতিবেশী দেশ ভারত, কিন্তু জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সনাতনী সম্প্রদায় নিয়ে ভারতের প্রোপাগান্ডা যতটা না হিন্দুদের জন্য, তার চেয়ে বেশি আওয়ামী লীগের জন্য বলে মনে করেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। তাদের মতে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে নতুন এক পরিস্থিতি তৈরি করতে চায় চক্রান্তকারীরা। সাভার প্রতিনিধি নজমুল হুদা শাহিনকে সাথে নিয়ে কেজেট সোহেলের ক্যামেরায় আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতীয় মিডিয়ার লাগাতার মিথ্যাচার, প্রোপাগান্ডা আর গুজব যেন কিছুতেই থামছে না। সাম্প্রতিক সময়ে আগরতলায় বাংলাদেশ মিশনে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের হামলার পর বিষয়টি নিয়ে দুদেশের পারস্পরিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায় আগের যে কোনো সময়ের তুলনায় নিরাপদ এবং সুরক্ষিত। হিন্দু মুসলমান আমাদের দেশে ভাই ভাই, আমরা যে ব্ল্যাক লোকে চলাফেরা করি অনেকটাই মনে করেন কি বুঝবেই না। হিন্দুরা কি শান্তিতে আছে কিনা, বা মুসলমানরা কোনো অত্যাচার করতেছে কিনা, সম্পদ গরু বাছুর লুণ্ঠন হচ্ছে কিনা আপনাদের? না, আমাদের এখানে হয় নাই। আমার দিক দিয়ে কোনো সমস্যা হয় নাই। আমার এলাকায় অনেক ভালো, আমার কোনো হামলা টামলা নাই, কোনো নাই। আমার আশেপাশে সবাই ভালো আছে, আমরা ভালো আছি, এটাই জানি। আমরা আশেপাশে এলাকায় পার্শ্ববর্তী যতটুকু এলাকা আছে আমি দেখছি সবাই ভালো আছে। রাজধানীর ঢাকার পার্শ্ববর্তী উপজেলা সাভারের নামাবাজার এবং ধামরাই উপজেলার বরদাই গ্রামকে আলাদা করেছে বংশাই নদী। নদীর দুই পাড়েই এখানে লক্ষাধিক হিন্দু সম্প্রদায়ের বসবাস। শেখ হাসিনার পতনের পর কেমন আছেন সনাতন ধর্মাবলম্বীরা? সরেজমিনে কথা বলে জানা যায় অতীতের যে কোনো সময়ের চেয়ে নিরাপদ আছেন এই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। হিন্দু মুসলিম সব ভালোই আছি আমরা। আপনাদের মন্দিরে পূজা করতে অসুবিধা না? এই যে পূজা করলাম, কোনো অসুবিধা হয় নাই। বাড়িতে আমরা এখনো পূজা করি, এখনো কোনো সমস্যা হচ্ছে না। আজ পর্যন্ত এই এলাকায় কোনো সমস্যাই হচ্ছে না। আমার মনে হয় কোথাও সমস্যা হচ্ছে না। অন্য জায়গার কথা তো আমরা বলতে পারছি না, বাট আমাদের এই এলাকার মধ্যে এরকম কোনো কিছুই হয়নি। না জেনে এরকম নিউজ করা ঠিক না। ওরাও হয়তো ভুল তথ্য পাচ্ছে, এই জন্য সেই তথ্যের ভিত্তিতে তারা নিউজ করতেছে। তাদের মতে ভারত যতটা না হিন্দু সম্প্রদায়ের জন্য কাঁদছে, তার চেয়ে বেশি কাঁদছে পতিত আওয়ামী লীগের জন্য। সাভার ধামরাইয়ের সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকায় কোথাও কোনো সহিংসতার খবর নেই খোদ হিন্দু সম্প্রদায়ের কাছেও। আমরা আওয়ামী লীগের আমলে দেখছি নাসিরনগরের ঘটনা, কুমিল্লায় কোরআন শরীফ রেখে সেই হিন্দু বাড়ি ঘরে ধর্ষণ হয়েছে। কোরআন শরীফের আসামি মূল পাওয়া গেল, ছাত্রলীগে কয়েক পাগল নেশা করে। তখন তো আমরা দেখিনি পার্শ্ববর্তী দেশ ভারতের যে একটা সুন্দরভাবে একটা প্রতিবাদ জানানো আমরা দেখিনি। এখন কেন এইভাবে তারা বলতেছে? আমরা সারা বাংলাদেশে আমরা সবাই ভালো আছি। বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা বাজানোর চেষ্টা করতেছে। আশা করি এই দেশে আমরা বাংলাদেশে জন্মেছি, এই দেশে আমরা মরবো, কোনো বিশৃঙ্খলা হবে না, যে যত ষড়যন্ত্রই করুক। তাহলে কেন এই মিথ্যাচার ভারতীয় মিডিয়ার, যে দেশের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় গণতন্ত্রের মানুষ কন্যা থেকে স্বৈরাচার হয়ে উঠেছিলেন শেখ হাসিনা, তার পতনের প্রতিশোধ নিতেই কি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় ভারত? এমন প্রশ্ন সনাতন ধর্মাবলম্বীদের মুখে। আমরা এসেছি ঢাকার পার্শ্ববর্তী উপজেলা ধামরাইয়ের বড়াকই গ্রামে। এই গ্রামটিতে প্রায় অর্ধেক মানুষ সনাতন ধর্মাবলম্বী। আমরা এসেছিলাম তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বা বিপত্তি সৃষ্টি করছে কিনা অন্য কোনো ধর্মের মানুষ। আমরা ঘুরে পুরো এলাকা যেটি জেনেছি যে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো ধরনের বাধা বিপত্তির মধ্যে নেই। কোনো লুটপাট, কোনো সহিংসতার ঘটনা 5 আগস্টের পরে এই এলাকায় ঘটেনি। তার মানে পার্শ্ববর্তী দেশের যে হিন্দু সম্প্রদায় নিয়ে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা মোটামুটি পুরোপুরি যে গুজব, সেটি কিন্তু বলছেন এই এলাকার হিন্দু সম্প্রদায়।
হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে ভারত? স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদি এতটা ক্ষেপেনি, কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন? দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউনূস, যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত? সামরিক সূত্রে জানা যায়, ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনূসের এক মহাপরিকল্পনা, যা ঘুম কেড়ে নিয়েছে মোদির। মোদি বুঝে ফেলেছে ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত। গত 16 বছর দিল্লির কথায় বাংলাদেশে সবকিছু চলেছে, কিন্তু এখন উল্টে গেছে গণেশ। ভারতের এমন কোন একটি দুর্বল জায়গার খোঁজ পেয়েছে ডক্টর ইউনূস, যা সে দেশের গোয়েন্দা সংস্থার মোদি সরকারকে রিপোর্ট করেছে? আর ডক্টর ইউনূসের সেই পরিকল্পনাই মোদিকে পাগল করে তুলেছে। ঘুম হারাম তার প্রশাসনের। বাংলাদেশকে অল আউট করার দিবাস্বপ্ন দেখছে হিংসুক রাষ্ট্র ভারত, কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনূসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ, যা ভারতের কল্পনারও বাইরে। এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছেতাইভাবে ব্যবহার করে আসছে দিল্লি। মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরই পাল্টে গেছে চিত্র। এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে। যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী, এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে। তাই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণপ্রভু আটকের পর থেকেই দুই দেশের বৈরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে। সংখ্যালঘুদের উপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে মোদি প্রশাসন, অথচ কট্টরপন্থী হিন্দু রাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসেও হামলা করতে ছাড়েনি। বিভিন্ন সূত্র বলছে, ইসকন ইস্যুসহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত। ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে, কারণ তারা জেনে গেছে ডক্টর ইউনূসের এক গোপন সামরিক পরিকল্পনার কথা। আর সেই কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে। আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামির মূল কাহিনী, জানবো পেছনের গল্প। মনে থাকার কথা, গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ। এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইসকন, কিন্তু কেন রংপুরেই করা হলো এই সমাবেশ? তার পেছনেই লুকিয়ে রয়েছে ভারত খেপার মূল কাহিনী। মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল এটি। সামরিক সূত্র বলছে, ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে, যা ভারতের সীমান্ত ঘেঁষা। দিল্লিকে শায়েস্তা করতে এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস। এই বিমান ঘাঁটি চালু করা গেলে ভারতের 7 সিস্টার হুমকিতে পড়বে। এই ভয়ে ঘুম হারাম এখন মোদির। বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনূসের দ্বারস্থ হন। সেই ইউনূসের সাথে রাজনীতি আর কূটকৌশলে মোদি ধোপে টিকবে না, এই কথা নিশ্চিত করে বলা যায়। তাই মুখে বাংলাদেশকে দেখে নেব বললেও মোদি তার দেশের 7টি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায়। আমরা জানি, ব্রিটিশ আমলে লালমনিরহাটে তৈরি হয় বিমান ঘাঁটি, যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল কোনো এক অজানা কারণে। ডক্টর ইউনূস ক্ষমতায় এসেই পুরো দমে চালু করার কাজ হাতে নিয়েছে এই বিমান ঘাঁটি, যা এশিয়া মহাদেশের বৃহত্তম বিমান ঘাঁটি। এটি করা গেলে ভারতের চিকেন নেক থাকবে বাংলাদেশের হাতের মুঠোয়। 7 সিস্টার নিয়ে বর্তমান আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকেও সজাগ করতে চাই। কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগের প্রতি খুবই দুর্বল, তাদেরকেও সাবধান করে দিতে চাই। আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, এবং কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, এই তথ্য আমার কাছে আছে। তিনি কোথায় কোন বাসায় আছেন সেই তথ্য আমার কাছে আছে। তাকে কারা কারা সাহায্য করছে সেই তথ্যগুলি আমার কাছে আছে। সুতরাং আমরা যদি মনে করি স্বৈরাচারীরা বসে আছে, এটা সঠিক নয়। স্বৈরাচারীর দোসররা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর পুলিশের মধ্যেও আছে, প্রশাসনের মধ্যেও আছে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারীর দোসরগুলি এখনও অবস্থানে আছে। বর্তমান সরকারকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব, আপনি আর কাল বিলম্ব না করে যেভাবে হোক দোসরদেরকে চিহ্নিত করেন, চিহ্নিত করে তাদের তালিকা প্রস্তুত করেন। তাদেরকে বদলি করা সমাধান নয়, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেন এবং তাদের বিরুদ্ধে ইনকোয়ারি করেন। এমন কোনো কর্মকর্তা আওয়ামী লীগের পাবেন না, আওয়ামী লীগের ইউনিয়ন লেভেল থেকে সর্বোচ্চ লেভেল থেকে এমন কোনো নেতা পাবেন না যার কাছে 50 কোটি টাকা থেকে কয়েকশো কোটি টাকা নেই। হাসিনা নিজেই বলেছে তার ঘরের প্রিয়দের কাছে 400 কোটি টাকা আছে। সুতরাং সাবধান হতে হবে আমাদেরকে। এই সরকারকেও সাবধানতার সাথে আগাতে হবে। মনে রাখবেন, মাকড়সা কিন্তু খুব শখ করেই তার চারিদিকে জাল বুঁধে,
পরে ওই জালের মধ্যে তার মৃত্যু হয়। মাকড়সা কিন্তু তার বুনা জালের থেকে বের হতে পারে না। অতীতে অনেকে এরকম ধ্বংস হয়েছে, আগামীতেও এরকম ধ্বংস হবে। যে অন্যের জন্য গর্ত খোদাই করে পরবর্তীতে সে নিজেই ওই গর্তে পতিত হয়। সুতরাং আমার ক্ষতি করবেন, কারো ক্ষতি করবেন, নিজে আরামে থাকবেন, এটা মেনে নেওয়া যায় না এবং এটা চিন্তাও করবেন না। আল্লাহ রব্বুল আলমিন হলো চূড়ান্ত ক্ষমতার মালিক, জনগণ কোনো কিছুর মালিক না। আমরা হলাম আল্লাহর গোলাম। আল্লাহ রব্বুল আলমিন যেটা আমাদেরকে নির্দিষ্ট করে দেবেন, আমাদেরকে সেই নির্দিষ্ট পথে চলতে হবে। জীবনে সুযোগ বারবার আসে না এবং আল্লাহ কাকেও বারবার সুযোগ দেয় না। এটা একটা অপূর্ব সুযোগ এসেছে এই দেশের সম্মুখে, দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য। এখানে নতুন এবং পুরাতনের সমন্বয় ঘটাতে হবে এবং যারা অভিজ্ঞ লোক তাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করতে হবে। অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। লেখাপড়া আপনি বই পড়ে আহরণ করতে পারবেন, রিসার্চ করে আহরণ করতে পারবেন, কিন্তু অভিজ্ঞতা আহরণ করা যায় না। অভিজ্ঞতা হলো প্রত্যেক দিন কর্মকাণ্ডের মাধ্যমে আপনি শিখেন। আমরা যেভাবে রাষ্ট্র পরিচালনা শিখেছি 1975 থেকে নিয়ে 1981 পর্যন্ত, এরপরেও 3 বার মন্ত্রী ছিলাম, সফলতার সাথে কাজ করেছি। 6 বার এমপি ছিলাম, সফলতার সাথে কাজ করেছি। আমাদের এক ধরনের অভিজ্ঞতা আছে এই রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয়। সুতরাং কে কীভাবে পরিচালনা করতেছে, কোথায় ভুল হচ্ছে, এটা আমাদের পক্ষে নির্ণয় করা কোনো কঠিন কাজ না। বর্তমান সরকারের জন্য আগামী দিনগুলি অনেক বেশি কঠিন হবে। আমি ইউনূস সাহেবকে যতবার 2 বার গিয়েছি ওনার কাছে, ওনাকে বলেছি আপনি নিরাপদে নাই, আপনার বিরুদ্ধে প্রতিদিন ষড়যন্ত্র হচ্ছে, দেশি এবং বিদেশিরা একত্রে মিলে। সুতরাং কখন কি ঘটে তা বোঝা যায় না। আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে আগাইতে হবে। এই সরকার 3 মাস অতিক্রম করেছে, অথচ দৃশ্যমান তেমন কোনো কিছু উন্নতি দেখা যাচ্ছে না। রেমিটেন্স ব্যতি রেখে অর্থনীতিতে অন্য কোনো উন্নতি নাই বললেই চলে। কৃষি বাজারের পণ্য সুষ্ঠু মনিটরিং হচ্ছে না। যদি মনিটরিং না হয়, শুধু থিওরি দিয়ে কাজ করি, বাস্তবতার সাথে সেটা মিল থাকবে না। বই পড়ে দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে বাস্তবতার আলোকে দেশ চালাতে হবে। আবেগে বশীভূত হয়ে যদি কোনো কাজ করি সেটা ভুল হবে। আমাদেরকে বিবেককে কাজে লাগাইতে হবে। বিবেক হলো আল্লাহর দেওয়া, আবেগ হলো মানুষের নিজস্ব। সুতরাং জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ও গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম একই সঙ্গে শেখ হাসিনার আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছে তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 5 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানান কূটনীতি করেছে ভারত। পালিয়ে যাওয়া শেখ হাসিনা, যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।